আজকে আমরা পড়ব ভাষা ও বাংলা ব্যাকরণের কিছু বিষয় নিয়ে, যেটা আসলে একদম বেসিক একটা টপিক। আমরা যখন ব্যাকরণ নিয়ে পড়ি তো আমরা প্রথমেই আসি ভাষার সংজ্ঞায়। আমরা সবাই জানি আসলে ভাষা কি, আর ছোটবেলা থেকে এই সংজ্ঞাটা আমরা বহুবার পড়ে এসেছি। তারপরেও একটু শুধু ঝালাই করে নেয়া যে বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে আমাদের যে ভাব প্রকাশের মাধ্যম সেটাই হচ্ছে ভাষা। মূলত আমাদের বাকযন্ত্রটা প্রথমত এখানে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে অর্থবোধক ধ্বনি। আমরা যদি এখন এমন কোনো ধ্বনি করি, এমন কোনো শব্দ করি যে শব্দটা কোনো আসলে অর্থ প্রকাশ করে না, তাহলে আসলে সেটার মাধ্যমে তো আমার মনের ভাব প্রকাশ পাবে না। তো এই জন্য আমরা বাকযন্ত্র দ্বারা উচ্চারিত এমন অর্থবোধক ধ্বনি যেটার সাহায্যে মনের ভাবটা প্রকাশ করি, সেটাকেই হচ্ছে আমরা বলছি ভাষা। বাংলা ভাষায় আমরা দুইটা রূপ দেখতে পাই, একটা হচ্ছে মৌখিক রূপ, আরেকটা হচ্ছে লেখ্য রূপ। এখন এই মৌখিক রূপটা কি? আমরা যে কথা বলছি বা আমরা যে ওরাল কমিউনিকেশন করছি সহজ কথায়, এটা হচ্ছে আমাদের মৌখিক রূপ। আর এই লৈখিক বা লেখ্য রূপ হচ্ছে যখন আমরা সেটাকে লিখে প্রকাশ করছি, যেমন এখানে লেখা আর আমি বলছি, এটাই। মৌখিক রূপের আবার আরও কিছু রীতি রয়েছে, যেমন একটা হচ্ছে চলিত কথ্য রীতি। আমি যেই ভাষাটাতে কথা বলছি এটা, যেটা হচ্ছে সর্বজন স্বীকৃত চলিত কথ্য রীতি। আরেকটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। আমরা যখন কোনো একটা অঞ্চলে যাই তখন আমরা যেই ধরনের ভাষা দেখতে পাই, ধরলাম এখন আমি বরিশালে গেলাম, তখন দেখলাম যে বরিশালের মানুষ যে আঞ্চলিক ভাষায় কথা বলছে, কিংবা আমি ধরলাম নোয়াখালীতে গেলাম, সেখানের মানুষ যে আঞ্চলিক কথ্য ভাষাটা ব্যবহার করছে সেটা। বাংলা ভাষার লৈখিক রূপের আবার আরও রূপ আছে, যেমন সাধু এবং চলিত। তো আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত, তারপরেও একটু আবার জিনিসগুলো একটু মনে করে নিই। সাধুরীতি নিয়ে প্রথমে একটু আসবো, যে সাধুরীতির বৈশিষ্ট্যের মধ্যে আসে এটা হচ্ছে খুব সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম নীতিগুলো মেনে চলে, খুব গুরুগম্ভীর, এবং এখানে আমরা যেটা দেখতে পাই, যেটার যে পদবিন্যাস সেটা অত্যন্ত সুনিয়ন্ত্রিত, একদম ডিসিপ্লিনড, মানে ল্যাঙ্গুয়েজটা খুব স্ট্রাকচার্ড এবং সুনির্দিষ্ট, যেন এটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে অনেকটা। এইভাবেই কিন্তু একদম সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্টভাবে সাধুরীতিতে লেখা হয়। এই রীতিটা অসম্ভব গুরুগম্ভীর, যেটা বলছিলাম, এবং এখানে সংস্কৃত শব্দের প্রাচুর্যটা বেশি, আমরা মানে প্রাচুর্য দেখতে পাই আমরা এখানে। আর নাটকের সংলাপ, বক্তৃতা, এগুলোতে সাধুরীতির ব্যবহার আমরা দেখতে পাই না। আর এই রীতিতে সর্বনাম আর ক্রিয়াপদ একটা বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সর্বনাম ও ক্রিয়াপদ একটা বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এটার একটা উদাহরণ দেই, যেমন আমি যখন বলছি তারা, এখানে হয়ে যাচ্ছে তাহারা। যখন আমি বলছি করেছেন, তখন আমি বলছি করিয়াছেন। এই ধরনের, অর্থাৎ সর্বনাম এবং ক্রিয়াপদ সাধুরীতিতে একটা বিশেষ রূপ ধারণ করে। সাধুরীতির উদাহরণ এখানে যেমন কিছু শব্দ আমি দিয়েছি, চলিতেছে, করিয়াছি, মস্তক, করিবার, এই ধরনের। তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এখানে আমরা দেখতে পেলাম। আমি রচনাটি লিখিয়াছি, এই ধরনের সাধুরীতির যে উদাহরণগুলো, যেটা আমরা এখন আর ব্যবহার করিই না, এটার ব্যবহার দেখতেই পাওয়া যায় না, তারপরেও আমরা এটা নিয়ে জেনে রাখবো। চলিত রীতির বৈশিষ্ট্যতে আসি। সাধুরীতি নিয়ে প্রথমে বলছিলাম যে সেটা ব্যাকরণের খুব নিয়মতান্ত্রিকতায় চলে সবসময়, একদম সুবিন্যস্ত সুনির্দিষ্ট নিয়মের মধ্যেই কিন্তু সাধুরীতিকে লেখা হয়। কিন্তু চলিত রীতি পরিবর্তনশীল। সাধুরীতিতে বলেছিলাম সংস্কৃত শব্দবহুল বা তৎসম শব্দবহুল, কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল। আর এই রীতিটা হচ্ছে সংক্ষিপ্ত ও সহজবোধ্য, যেখানে সাধুরীতি বলেছিলাম এটা হচ্ছে গুরুগম্ভীর। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সহজতর রূপ ব্যবহার করা হয়, যেমন বললাম করেছি চলিত রীতিতে, সাধুরীতিতে হয়ে যাবে করিয়াছি, এরকম। এখানে হবে তারা, ওখানে হবে তাহারা, এই ধরনের। চলিত রীতির কিছু উদাহরণ, আমি স্যারের ক্লাস করেছি, এইরকম। মাথা, জুতো, তুলো, করার, পেয়েছিলেন, পড়লো, এগুলো আমরা কিন্তু অনেক সময় বলে থাকি বা অনেক জায়গাতে লিখে থাকি জুতা। জুতা লেখাটা ভুল, সেটা আমি বলছি না, কিন্তু জুতা কিন্তু হচ্ছে সাধু ভাষা। তো সাধু আর চলিতর যে মিশ্রণ হয় ওটা কিন্তু গুরুচণ্ডালী হয়ে যায়। তো আমরা হচ্ছে যখন লিখবো, আমরা সেটাকে লিখবো জুতো। জুতো হচ্ছে চলিত ভাষা। এবারে আঞ্চলিক কথ্য রীতি নিয়ে বলবো। আঞ্চলিক কথ্য রীতি নিয়ে আসলে আলাদা করে খুব তেমন বোঝানোর কিছু নেই, যেটা বলছিলাম যে এই বৈচিত্র্যগুলো আসে এক একটা অঞ্চল ভেদে। আমরা যেটা দেখতে পাই, বরিশালে গেলে বরিশালের মানুষের ভাষা, নোয়াখালীতে গেলে নোয়াখালীর মানুষের ভাষা, কিংবা আমি যদি এখন কুমিল্লাতে যাই সেখানকার মানুষের ভাষা, কিংবা আমি যদি খুলনায় যাই সেখানের মানুষের আঞ্চলিক ভাষা, কলকাতায় গেলে সেখানকার মানুষের আঞ্চলিক ভাষা, এইরকম।
তো বাংলা ভাষায় আমরা যেই শব্দ সম্ভারকে দেখতে পাই সেগুলোকে পণ্ডিতগণ মূলত এই 5টা ভাগে ভাগ করেছেন: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তো আমরা জানি তৎসম মানে হচ্ছে তার সমান, যেসব শব্দ সরাসরি সংস্কৃত থেকে এসেছে এবং একদম অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে সেগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। চন্দ্র, নক্ষত্র, মনুষ্য সেটার উদাহরণ। তদ্ভব হচ্ছে যেগুলো সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার যে স্বাভাবিক বিবর্তন ধারা, সেই ধারায় প্রাকৃতের মাধ্যমে আবার পরিবর্তিত হয়েছে সেটা, এবং পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় যেই রূপটা নিয়েছে সেটাকে আমরা বলছি তদ্ভব শব্দ। যেমন এটা সংস্কৃতে ছিল হস্ত, প্রাকৃততে এটা এসে হয়ে গেছে হত্থ, এখানে এসে হয়ে গেল হাত। তেমনি সংস্কৃতে এটা ছিল চর্মকার, প্রাকৃতে এটা হয়েছে চম্মোয়ার, এখানে তদ্ভবে এটা হয়ে গেল চামার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত, দেন প্রাকৃত, তারপরে হচ্ছে তদ্ভব। অর্ধতৎসম শব্দের মধ্যে আমরা আসি, যেগুলো হচ্ছে সংস্কৃত শব্দই ছিল, যেহেতু তৎসম মানে কি তার সমান, মানে সংস্কৃতের মতো, সংস্কৃতটাই যখন সরাসরি ব্যবহার হয়। অর্ধতৎসম হচ্ছে এটা থেকে একটু পরিবর্তিত হয়েছে, সেটাকে হচ্ছে আমরা বলছি অর্ধতৎসম। যেমন এটা ছিল গৃহিণী, হয়ে গেল কি গিন্নি, বা এখানে কি ছেরাদ্দ, এইরকম। দেশি শব্দ এবারে আমরা দেখব। বাংলাদেশের আদিম অধিবাসী যারা, যেমন কোল, মুন্ডা, তারা যেই ধরনের মানে তাদের ভাষার যেই শব্দগুলো ছিল সংস্কৃতিগত কারণে এবং বিভিন্ন কারণে আমাদের এখানে এখনো রয়ে গেছে, বা কিছু উপাদান বা সংস্কৃতিগত এবং অন্যান্য আরও কিছু কারণে, তো সেই শব্দগুলোকে আমরা বলছি কি দেশি শব্দ। যেমন কুলা, টোপর, এই ধরনের যে শব্দগুলো। আর বিদেশি শব্দগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক বিভিন্ন কারণে অন্যান্য দেশের মানুষগুলো যখন আমাদের এখানে যুগে যুগে কালে কালে এসেছে, তখন তাদের সাথে অনেক সংস্কৃতিগত আদান প্রদান হয়েছে। এই সাংস্কৃতিক আদান প্রদানের মধ্য দিয়েই তাদের অনেক শব্দ আমরা নিয়েছি, আমাদের অনেক শব্দ তারা নিয়েছে। তো এভাবেই মূলত বিদেশি শব্দের আগমনটা আমাদের ভাষায় ঘটেছে। অজু, নামাজ, ইউনিয়ন, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। আর বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি এগুলো হচ্ছে মূলত উল্লেখযোগ্য। আর এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এগুলোও কিন্তু বাংলা ভাষায় দেখা যায়। আসলে দেখা গেছে যে এখানে অনেকে এসেছিল বাণিজ্য করতে, সেভাবে এসেছে। আর আরবি, ফার্সি এগুলো অনেকটা এসেছে ধর্মকেন্দ্রিকতার জন্য, যেহেতু এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলাম ধর্মের মানুষের সংখ্যা অনেক বেশি, তো এই জন্য হচ্ছে এখানে আরবি শব্দ, ফার্সি শব্দের একটা আধিক্য আমরা দেখতে পাই, যেটা আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। আর ইংরেজি শব্দ একে তো হচ্ছে এটা বলবো যে আন্তর্জাতিক ভাষা, আর আরেকটা হচ্ছে ইংরেজরা 200 বছর এখানে শোষণ করেছে, তো সেভাবেও কিন্তু বহু শব্দ এই জায়গাতে চলে এসেছে। তো আরবি শব্দ বাংলা ভাষায় যেগুলো রয়েছে সেগুলোকে মূলত 2 ভাগে ভাগ করা যায়: ধর্ম সংক্রান্ত শব্দ এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ যেগুলো ইসলাম, ইমান, কুরবানি, এই ধরনের, এগুলো সালাত, আদালত, আলেম, ইনসান, এগুলো হচ্ছে প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ। আর ফার্সি যেই শব্দগুলো রয়েছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, আরও বিবিধ কিছু শব্দ আছে। তো ধর্ম সংক্রান্ত শব্দগুলো কেমন? খোদা, গুনা, দোজক, এ ধরনের। আর প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দগুলোর মধ্যে কি আসছে? চশমা, যেটা আমি পড়ে আছি এই মুহূর্তে, কিংবা কারখানা, এরকম। আর বিবিধ শব্দ আছে, যেমন আমদানি, আমরা বলি আমদানি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে, আদমি, জানোয়ার, এই ধরনের শব্দগুলো। আর ইংরেজি শব্দ আমরা মূলত 2 ভাগে পাই। একটা হচ্ছে যেগুলো অনেকটা ইংরেজি শব্দটা তারা যেভাবে উচ্চারণ করেন সেভাবেই উচ্চারণ করে, যেমন ইউনিভার্সিটি, কলেজ, টিন, এইরকম। আর কিছু আছে যেটা একটু উচ্চারণটা পরিবর্তিত হয়ে গেছে, অপিয়াম হয়ে গেছে আফিম, অফিস হয়ে গেছে অফিস, বক্স হয়ে গেছে বাক্স। অন্যান্য কিছু ইউরোপীয় ভাষার শব্দও বলা যাক, যেমন পর্তুগিজ, আনারস, আলপিন, আলমারি, এইগুলো। ওলন্দাজ, হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুপ, ফরাসি, কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এই ধরনের শব্দগুলো। গুজরাটি শব্দ রয়েছে খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ, তুর্কি, চাকর, চাকু। মায়ানমার, লুঙ্গি, ফুঙ্গি। জাপানি, রিক্সা, হারিকিরি। চীনা শব্দ রয়েছে চা, চিনি। এবারে আসা যাক কিছু মিশ্র শব্দের কথায়। কোনো কোনো সময় দেখা যায় যে 2 ধরনের শব্দের সম্মিলন ঘটেছে এবং তার মধ্য দিয়ে একটা নতুন শব্দের সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা বলছি মিশ্র শব্দ। তো এটা দেশীয় বিদেশি শব্দের মিলনে এই শব্দ দ্বৈতকে আমরা দেখতে পাই। যেমন রাজা, বাদশা। রাজা হচ্ছে একটা তৎসম শব্দ, বাদশা হচ্ছে একটা ফার্সি শব্দ, 2টা মিলে হয়ে গেল রাজা বাদশা। হাট, বাজার। হাট হচ্ছে একটা বাংলা শব্দ, আর বাজার হচ্ছে একটা
ফার্সি শব্দ। তো এই দুইটা মিলে কি হয়ে গেল? হাট বাজার এই ধরনের। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, তদ্ভব শব্দকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। তো দেশি শব্দকে কিন্তু আমরা খাঁটি বাংলা শব্দ বলবো না। আর এবারে আসা যাক ভাবানুবাদমূলক প্রতিশব্দ। আচ্ছা, ভাবানুবাদটা কি? আমি যদি বলি যে আমরা জানি যে একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, মানে একদম এক ভাষা থেকে যখন আরেক ভাষায় ওটা অনুদিত হচ্ছে, একদম ওখানে যা বলা হয়েছে তাই বলা হচ্ছে। আর ভাবানুবাদটা হচ্ছে ওখানে যা বলা হয়েছে ওই অর্থটাকে কেন্দ্র করে, ওই অর্থটার ভিত্তিতে এই ভাষায় আমি এটাকে অনুবাদ করছি, এই রকম। তো বিদেশি শব্দের এমন ভাবানুবাদমূলক কয়েকটি প্রতিশব্দের কথা আসে, যেমন ফাইল, এটা হয়ে গিয়েছে নথি। অক্সিজেন, এটা হয়ে গিয়েছে অম্লজান। হাইড্রোজেন, এটা হয়ে গিয়েছে উদযান। যদিও এই ধরনের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে, এই পারিভাষিক শব্দগুলোকে আমরা খুব বেশি ব্যবহার করতে দেখি না। আমরা আসলে অক্সিজেন, হাইড্রোজেন এগুলোই ব্যবহার করি। যদিও এই ধরনের ফাইলকে, নথি, এটা আমরা দেখি। তো আমরা যেটা বুঝলাম যে বিদেশি শব্দের এমন ভাবানুবাদমূলক যে প্রতিশব্দ আছে এগুলোকে বলবো পারিভাষিক শব্দ। তো এমন প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটা পারিভাষিক শব্দ, তাহলে আমরা কিন্তু সেখান থেকে তখন অপশন দেখে আমাদের নির্ণয় করতে হবে যে কোনটা হচ্ছে পারিভাষিক শব্দ। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মাতৃভাষা বাংলা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। নিচের কোনটি সাধুরীতির শব্দ? জুতো, সঙ্গে, মাথা, বন্য। বন্য হচ্ছে সাধুরীতির শব্দ, যেটার চলিত রীতি হচ্ছে বুনো। নিচের কোনটি চলিত রীতির শব্দ? তুলা, পূর্বেই, তাহার, দেননি। দেননি হচ্ছে চলিত রীতির শব্দ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? সূর্য, চর্মকার, ডাগর, গৃহিণী। এখানে অর্ধ তৎসম শব্দ হচ্ছে গৃহিণী। কোনটি পর্তুগিজ শব্দ? কার্তুজ, গুদাম, রুইতন, চৌহদ্দি। এখানে পর্তুগিজ শব্দ হচ্ছে গুদাম। এবারে আমরা আসি ব্যাকরণের কিছু আলোচ্য বিষয়। ব্যাকরণ এই শব্দটাকে যদি ভাগি তাহলে কি হয়? তাহলে আসে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আচ্ছা, এত কাঠিন্যে যাচ্ছি না, এত কঠিনভাবে বোঝাবো না। ব্যুৎপত্তিগত অর্থের কথা সে। আচ্ছা, অনেকের কাছে এটা অনেক সময় মনে হয় যে ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে এটার যে মূল অর্থটা, মানে এটার যে উৎপত্তি, সেই হিসাবে মানে এটার অর্থটা একদম মূল অর্থটা আসলে কি বোঝায়। যেমন এই যে এর আগেও পড়িয়েছিলাম অন্য ক্লাসে, এমন যে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, যেটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে পদ্ম ফুল, কিন্তু এটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যেটা কাদায় জন্মায়, এরকম। তো ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে আসলে বিশেষভাবে বিশ্লেষণ, একটা কিছুকে বিশেষভাবে বিশ্লেষণ করা, এটাকে বলা হয় ব্যাকরণ। তো এখানে যে সংজ্ঞাটা আমি দিয়েছি, মানে আমি দিয়েছি বলতে সংজ্ঞাটা আমি দেইনি, ক্লাসে যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে যেই শাস্ত্রটাতে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি সেটা কেমন এবং স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয়, আর বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি খুব বিস্তারিত আলোচিত হয়, সেটাকে আমরা বলছি ব্যাকরণ। তো ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করে কি করা যায়? ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সম্পর্কে জানা যায়, যে একটা ভাষার বিভিন্ন উপাদান নিয়ে, এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, সেটার কিভাবে আসলে ব্যবহার হয়। এটা লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় ভাষার শুদ্ধ অশুদ্ধ নির্ধারণটা সহজ হয় এই ব্যাকরণের কারণে। আর যে শাস্ত্রে এখন এটাকেই যখন আমরা বাংলায় হিসাব করে বলছি ব্যাকরণের এই কমন সংজ্ঞাটাকে, তখন সেটা বাংলা ব্যাকরণের সংজ্ঞা হয়ে যাচ্ছে। যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয়, সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। শুধু জানার স্বার্থে আমরা এগুলো পড়ছি, আমাদের কোথাও সংজ্ঞা লিখতে বলবে না বা কোথাও সংজ্ঞা আসবেও না। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি? প্রথমেই আসা যাক যে প্রত্যেক ভাষারই কিন্তু কিছু মৌলিক অংশ থাকে। ধ্বনি থাকে, সাউন্ড, সেটা শব্দ থাকে, বাক্য থাকে এবং অর্থ থাকে। তো আমরা দেখব যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এইগুলো নিয়ে হচ্ছে আমরা ধীরে ধীরে জানব। যেমন শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব যেটা হচ্ছে মরফোলজি, ধ্বনিতত্ত্ব হচ্ছে ফোনোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম যেটা হচ্ছে সিনট্যাক্স, এবং অর্থতত্ত্ব হচ্ছে সেম্যান্টিক্স। এইখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে যেটার ইংরেজি অর্থ যা, আমরা এটা অবশ্যই নোট ডাউন করে রাখবো। অনেক পরীক্ষায় এটা এসে থাকে, এটা ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রেও আসে, এটা এ ধরনের ব্যাকরণের বিষয়বস্তুর উপরেও আসে যে ফোনোলজি বলতে নিচের কোনটিকে বোঝায়। এখন আপনি যদি না জানেন যে ফোনোলজি বলতে ধ্বনিতত্ত্বকে বোঝায়, দেখা গেল আপনি ভুল একটা কিছু দাগিয়ে আসলেন, এটা কিন্তু করা যাবে না। তাই ধ্বনি বিপর্যয় এবং
বাংলা ভাষার ব্যাকরণের যে প্রধান প্রধান বিষয়গুলো রয়েছে সেটার ইংরেজি অর্থটা কি সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। তো এবারে আসা যাক ধ্বনিতত্ত্বতে, একদম প্রথমে যেটা ফোনোলজি, এই জায়গাতে আসলে কি কি আলোচনা হয়ে থাকে। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, কোথা থেকে একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, ধ্বনির প্রতীক মানে যেটা হচ্ছে বর্ণ, বর্ণের বিন্যাস কেমন, সন্ধি নিয়ে এখানে আলোচনা হয়ে থাকে, ধ্বনির পরিবর্তন নিয়ে এখানে মানে যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, নত্য সত্য বিধান নিয়ে এখানে কথা হয়ে থাকে। তো এগুলো মূলত বাংলা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। মোট কথা বাংলায় ধ্বনি সম্পর্কিত যা আছে সেগুলো হচ্ছে আমরা ধ্বনিতত্ত্বে দেখতে পাচ্ছি। তো এবারে আসা যাক ধ্বনি সেটা বলতে আমরা আসলে মানে কি বুঝাচ্ছি। তো আমাদের এই যে বাকযন্ত্র, তো কণ্ঠনালী বলি, মুখ বিবর বলি, মুখবিবর, জিহ্বা বলি, আলজিহ্বা বলি, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট, যেটাই বলি না কেন এগুলোর সাথে যে উচ্চারিত আওয়াজ, এই আওয়াজটাকেই বলছি ধ্বনি। এই যে কথা বলছি এটাই হচ্ছে ধ্বনি। আর ধ্বনির সূক্ষ্মতম যে মৌলিক একক অংশ সেটাকে হচ্ছে আমরা বলি কি ধ্বনিমূল। যেই সূক্ষ্মতম একক অংশ বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ধ্বনিমূল। এবারে আসা যাক বর্ণের কথায়। এখন বর্ণ অর্থ কি? শাব্দিক অর্থে এটা মানে হচ্ছে রং। আমরা যদি এই জায়গাতে আসি যে ধ্বনিটাকে তো আমি লিখে রাখছি, এই যে আমি বললাম রাখছি, এটা যদি আমি লিখতে যাই তাহলে কি করব? বয়শূন্য র, আকার, খ, ছ, হ্রস্বই, এভাবে আমি লিখব না। এই যে ধ্বনিকে লিখে রাখার যে সংকেতটা বা যেই প্রতীকটা, এটাকেই হচ্ছে আমরা বলছি বর্ণ। যেমন বাংলা ভাষায় ক, ইংরেজিতে জি, এই ধরনের, আরবিতে আলিফ, এরকম। তো এবারে আসা যাক রূপতত্ত্ব বা মরফোলজি নিয়ে কথা বলতে। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক, মানে একটা ধ্বনিতেও হতে পারে, একাধিক ধ্বনিতে অবশ্যই অর্থবোধক। মানে আমি একটা মানে অদ্ভুত কোনো শব্দ করলাম, ধ্বনি সৃষ্টি করলাম, সেটা তো কোনো অর্থ প্রকাশ করে না, তো সেটা আসলে শব্দ তৈরি হবে না। তো শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, এবং রূপ হচ্ছে গঠন করে শব্দ। এই জন্যই মূলত শব্দতত্ত্বকে আমরা আরেকটা নামে চিনি, মানে মরফোলজিকে রূপতত্ত্ব। এবারে আসা যাক বাক্যতত্ত্ব নিয়ে। তো ধ্বনিতত্ত্বে যেমন বলেছিলাম যে ধ্বনি সম্পর্কিত বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ওখানে আলোচিত হয়, শব্দতত্ত্বে আলোচিত হয় শব্দ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে। একইভাবে সিনট্যাক্স বা বাক্যতত্ত্বে আলোচিত হয় বাক্য সম্পর্কিত যেগুলো রয়েছে, সেটা বাক্য সংকোচন হোক কিংবা অন্য যাই হোক না কেন। তো আমরা জানি যে মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। এই সংজ্ঞার আমাদের কোনো প্রয়োজনই পড়বে না, তারপরেও আমরা শুধু বুঝার খাতিরে আমরা একটু জেনে রাখবো এটা। বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন, এই বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচিত হয়। সহজ কথায় বাক্য সম্পর্কিত যে অংশগুলো রয়েছে বাংলা ব্যাকরণের, সেগুলো হচ্ছে এখানে আলোচিত হয়। এবারে আসা যাক অর্থতত্ত্ব কি বা সিম্যান্টিক্স। তো এইখানে হচ্ছে অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, এইগুলো হচ্ছে মূলত এই অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয়ে থাকে। এবারে আসা যাক যে বাংলা ব্যাকরণের আলোচনার জন্য আমাদের যেই মানে পণ্ডিতেরা পারিভাষিক শব্দের ব্যবহার করেছেন সেগুলোর মধ্যে আমরা এই চারটাকে মূলত দেখতে পাই, এবং এগুলো থেকে আমরা অনেক বেশি প্রশ্নও পেয়ে থাকি পরীক্ষাগুলোতে। প্রাতিপদিক, সাধিত শব্দ, উপসর্গ এবং অনুসর্গ। এবারে আসা যাক একদম প্রথমেই প্রাতিপদিক কি, সেটা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। সহজ কথায় বিভক্তিহীন নাম শব্দ। এখানে আমরা বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি থাকবে, মানে বিভক্তি নেই, বিভক্তি নেই মানে তো শূন্য বিভক্তি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ক্রিয়া নয়, এখানে নাম শব্দ থাকবে। যেমন হাত, বই, কলম, এখানে কিন্তু কোনো ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না এবং কোনো বিভক্তিও দেখতে পাচ্ছি না। এবারে আসা যাক সাধিত শব্দ। মৌলিক শব্দ ছাড়া অন্য যত শব্দ আছে সেগুলোকে হচ্ছে আমরা বলবো সাধিত শব্দ। আমরা কিন্তু শব্দের অধ্যায়ে এটা নিয়ে আমরা পড়িয়েছি ভালো মতো। তো এখানে যেমন দেখছি যে হাতা, গরমিল, এই শব্দগুলোকে কিন্তু ভাঙা যায়, এগুলো আসলে এমন না। যেমন ধরলাম যে গোলাপ, গোলাপ এমন একটা শব্দ, এটাকে আসলে ভাঙা যায় না। কিন্তু ধরুন নয়ন, এই শব্দটাকে কিন্তু ভাঙা যায়।
হাতা এই শব্দটাকে কিন্তু ভাঙা যায়, গড়মিল এটাকে ভাঙা যায়। সাধিত শব্দ আবার দুই প্রকার, একটা হচ্ছে নাম শব্দ এবং আরেকটা হচ্ছে ক্রিয়া। নাম শব্দের আরেকটা হচ্ছে মানে নাম শব্দকে হচ্ছে আমরা মানে একটু আগে আমরা যখন দেখলাম এটা পড়ার সময় যে প্রাতিপদিক যখন দেখলাম, আমরা এটার সাথে হচ্ছে নাম শব্দের কিছু সংস্পর্শ পাবো। তো প্রত্যেক নাম শব্দ ক্রিয়ার দুইটা অংশ থাকে, নাম শব্দ এবং ক্রিয়ার প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করেছি আমি। তারপরেও একটু বলে দেই যে নাম শব্দ ক্রিয়ার যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রকৃতি, আরেকটা হচ্ছে প্রত্যয়। এবারে আসা যাক প্রকৃতি কি, যেটা হচ্ছে যে শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রাংশে ভাগ করা যায় না, ওটার পর এটাকে আর ভাগ করা যায় না, এটাকে আমরা বলছি প্রকৃতি। যেমন হাতল, এটাকে যদি আমি ভাঙি, এটা কি হচ্ছে হাত যোগ ল, এখানে হাত হচ্ছে প্রকৃতি। প্রত্যয় পড়ার জন্য একদম সহজ করে বোঝার ব্যাপার হলো, এই যে ভাঙলাম, ভাঙার পরে যেটা বললাম ক্ষুদ্রতম অংশ যার পরে আর ভাঙা যাচ্ছে না হাত, এটার সাথে যেটা যুক্ত হচ্ছে এটাই হচ্ছে প্রত্যয়, অর্থাৎ এখানে ল হচ্ছে প্রত্যয়। তাহলে আমি কি বললাম, যে যেই ক্ষুদ্রতর অংশে যখন আর ভাগ করা যাচ্ছে না সেটাকে আমি বলছি প্রকৃতি। হাতলকে ভাগ করলাম হাত, এটা হচ্ছে প্রকৃতি। হাত যোগ ল, এই লটা হচ্ছে এখানে প্রত্যয়। প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। আমি আসলে যে ব্যাখ্যাটা দিয়েছি আশা করি আমরা এতক্ষণে বুঝে গিয়েছি। তারপরে একটু আবার বলি যে এই প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি হতে পারে, কখনো ক্রিয়া প্রকৃতি হতে পারে। তো নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতিটা কি? নাম প্রকৃতি হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নাম শব্দ, এখানে ক্রিয়ার কোনো চিহ্নও নাই, কিন্তু যেখানে হচ্ছে আমরা ক্রিয়া দেখতে পাবো সেখানে হচ্ছে আমরা বলবো যে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবং সেই জায়গাতে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে শব্দাংশটা যুক্ত হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আরো সহজ করে বলি, যেমন এখানে হাত, এটা কি? এটা হচ্ছে একটা নাম প্রকৃতি, তার মানে এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যদি এখানে নাম প্রকৃতি না থেকে যদি এখানে একটা আমি বলবো যদি একটা ক্রিয়া প্রকৃতি থাকতো, তাহলে তার সঙ্গে যেই প্রত্যয়টা থাকতো সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এইরকম সরি, সেটা হচ্ছে একটা, আমি যেটা বললাম যে এটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়, আর যদি হচ্ছে সেখানে ক্রিয়া প্রকৃতির সঙ্গে সেটা থাকে তাহলে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। তো এই যে এখানে আমি এটা নিয়েই বলছিলাম যে প্রকৃতিটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। তো এই শব্দগুলো বিশ্লেষণ করলে পাই এটা, যেগুলো হলো মূল অংশ নাম প্রকৃতি। আমি মাত্র যেটা বললাম হাত ফুল, যেমন হাতল ফুলেল, হাত যোগ ল, ফুল যোগ এল, ফুল হাত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নাম প্রকৃতি। তো এগুলোর সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, অর্থাৎ এই যে ল যুক্ত হচ্ছে, এই ল আর এল এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এখানে কি হচ্ছে? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু, যেমন চলন্ত, জমা, এগুলো বিশ্লেষণ করলে কি পাই? চল যোগ অন্ত কিংবা জম যোগ আ, এগুলো হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ, এগুলোকে আমরা বলছি ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আর এটার সঙ্গে যেই প্রত্যয়টা যুক্ত হচ্ছে যে আ, এটা হচ্ছে এখানে কৃত প্রত্যয়। অন্ত, অন্ত হচ্ছে এখানে কৃত প্রত্যয়, এটা আমরা মনে রাখবো। তো তদ্ধিত প্রত্যয় নিয়ে মাত্র বললাম এবং কৃত প্রত্যয় নিয়ে আমি মাত্র পড়ালাম। ধাতু বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন হচ্ছে, আর এখানে যখন নাম প্রকৃতির সঙ্গে যখন গঠিত হচ্ছে। আচ্ছা, এবারে আসা যাক উপসর্গ নিয়ে কথায়। শব্দ বা ধাতুর আগে সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থ পরিবর্তন করে, কখনো কখনো শব্দটাকে সম্প্রসারণ করে, অর্থাৎ যে অর্থ সেটাকে আরো বড় করে দিচ্ছে, কখনো যে অর্থ সেটাকে আরো ছোট করে দিচ্ছে, সংকোচন ঘটাচ্ছে, এটাকে আমরা বলছি উপসর্গ। প্র, পরা, অপ, সম, উপ, দূর, বি, অধি, অপি, অতি, এমন অনেক উপসর্গ আছে। বাংলা ভাষায় কত ধরনের উপসর্গ দেখা যায়? 3 ধরনের: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো প্র, পরা, অপসমনি এমন 20টা তৎসম বা সংস্কৃত উপসর্গ রয়েছে। তো এটা আসলে তৎসম উপসর্গ বা তৎসম উপসর্গ আমরা সবসময় দেখতে পাবো যে তৎসম শব্দের আগেই বসবে, মানে এটা তৎসম উপসর্গটা বসবে তৎসম শব্দ বা ধাতুর আগেই মূলত বসবে। যেমন পূর্ণ, এটা হচ্ছে একটা তৎসম শব্দ, তো এখান থেকে এটার আগে কি বসলো? এটার আগে বসলো একটা তৎসম বা সংস্কৃত উপসর্গ, পরিপূর্ণ। এইরকম বাংলা উপসর্গ কি? বাংলা উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা শব্দের আগে আমরা এটার ব্যবহার দেখতে পাবো। অ, অজ, অনা, এই ধরনের শব্দাংশগুলো। অকাজ,
এটা হচ্ছে কাজ। কাজ হচ্ছে একটা খাঁটি বাংলা শব্দ, এটার আগে কি বসলো? বাংলা উপসর্গ, এভাবে। আর বিদেশি উপসর্গ, এটা হচ্ছে বিদেশি শব্দের সাথে ইউজুয়ালি ব্যবহৃত হয়ে থাকে। যেমন বে হেড। বে হেড মানে হচ্ছে আসলে যার মানে কি বলবো, কোনো বুদ্ধিশুদ্ধি নাই এরকম। তো হেড হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটার আগে কি বসলো? বে উপসর্গটা বসলো, বে হেড, এ ধরনের। এবারে আমরা চলে যাব অনুসর্গে। অনুসর্গের সাথে আমরা উপসর্গের কিন্তু প্যাঁচ লাগাবো না, এবং এখানে আমরা আরেকটা জিনিসের প্যাঁচ লাগাবো না, সেটা হচ্ছে এটার সাথে আমরা বিভক্তিরও প্যাঁচ লাগাবো। তো বাংলা ভাষায় যেসব শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয়, এটাই কিন্তু প্রথম পার্থক্য। কারণ উপসর্গ কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে না, অনুসর্গ স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হচ্ছে। আবার কখনো কখনো শব্দ বিভক্তির মতো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে একটা অর্থের বৈচিত্র্য ঘটাচ্ছে, এটাকে আমরা বলছি অনুসর্গ। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, প্রতি, এ ধরনের। এবার আসা যাক কোনটা নাম প্রকৃতি। এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, জম, লিখ, চল, এগুলো বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটা কাজের সম্পর্ক আছে, এখানে কিন্তু একটা ক্রিয়ার সম্পর্ক আছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখানে একটাই রয়েছে যেটার সাথে ক্রিয়ার বা কাজের কোনো সম্পর্কই নাই, সেটা হচ্ছে নাম প্রকৃতি, অর্থাৎ তা হচ্ছে মুখ। কোনটি? বাংলা উপসর্গ। এখানে অপ, লা, আব, পরি, এখানে আব হচ্ছে বাংলা উপসর্গ। আমাদেরকে বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে সেটা আমাদের। ওগুলো আসলে বোঝার কিছু নাই, ওগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যাতে আমাদের এই ধরনের প্রশ্ন আসলে আমি মুখস্থ যদি না থাকে আমি কখনোই উত্তর করতে পারবো না। কোনটি অনুসর্গ? পরা, অনা, গড়, প্রতি। প্রতি হচ্ছে এখানে একটি অনুসর্গ। কোনটি সাধিত শব্দ? আমরা সাধিত শব্দে এর আগেও পড়েছি যে সেটা কিভাবে গঠিত হয়, দম্পতি, এটা জায়া ও পতি, এভাবে আসলে শব্দটা গঠিত হয়েছে। তো এই ছিল মূলত আমাদের ভাষা ও বাংলা ব্যাকরণ নিয়ে আলোচ্য বিষয়। এটা নিয়ে কিন্তু ছোট 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 প্রশ্ন এসেই থাকে সব প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, সেটা বিসিএস হোক, ব্যাংক জব হোক, সেটা অন্য যে কোনো গ্রেড 9, গ্রেড 10 যেখানকার পরীক্ষাই হোক না কেন। তো আমরা সবসময় লক্ষ্য রাখবো যে এই বিষয়টা নিয়ে যা আছে আমরা সেই তথ্যগুলো যাতে সুন্দর মতো আমরা পরীক্ষায় উত্তর দিয়ে আসতে পারি। আর এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, ঠিক এই শিরোনামেই কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ বইটাতে। অবশ্যই আমরা পুরনো বইটা ফলো করব, নতুনটা না। বাংলা ভাষা ও ব্যাকরণের আলোচ্য বিষয়, মানে ভাষা ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, সেখানে যেই তথ্যগুলো আছে, যেমন একটা প্রশ্ন এখানে আমি অনুশীলন করিয়েছিলাম যে এখন মানে পৃথিবীতে প্রায় কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা, যেখানে ছিল 30 কোটি মানুষের মুখের ভাষা। এখন আপনি হয়তোবা অন্য কোথাও কোনো একটা রিপোর্ট পড়েছেন বা অন্য কোনো সমীক্ষাতে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন, হয়তোবা কোনো সেটা ট্রাস্টেড একটা সোর্সই হতে পারে, কিন্তু এখানে না আসলে অন্য রিপোর্টকে ফলো করা হবে না। এখানে ওই বইটাতে যা আছে ওই বইটার হিসাবেই আসলে দেয়া হবে। আর এই বইটা কিন্তু আসলে অনেক বিচার বিশ্লেষণ করেই লেখা হয়েছে। তো আমরা যেটা করব যে এই বইটাকে সব সময় আমাদের হাতের মধ্যে রাখবো। আর উপসর্গ অনুসর্গের যে অংশগুলো আমরা তো আরও পরে নিবই, আর উপসর্গের অংশটা বিশেষ করে আমি বলবো যে উপসর্গগুলো যাতে আমাদের একদম মুখস্থ থাকে। আর বিদেশি শব্দ নিয়ে আমি শব্দের চ্যাপ্টারটাতেও বলেছিলাম, আবারও আমি বলবো যে 9-10 বাংলা ব্যাকরণের শব্দ সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে এবং সেখানে শব্দের যত উদাহরণ আছে সেটা যাতে আমাদের নখদর্পণে থাকে, আমরা যাতে মানে অপশন দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারি, এইরকমভাবে যাতে আমরা প্রত্যেকটা শব্দকে আমরা যাতে আমাদের ভেতরে গেঁথে ফেলার চেষ্টা করি আমাদের মাথায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা অনায়াসেই উত্তর করে ফেলতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে।